আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সোহানুর ইসলাম শোভন এবং আজ আমরা এক্সেল নিয়ে একটি অসাধারণ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোয়ান্টিটি অনুযায়ী প্রতি ব্যক্তির মোট দাম গণনা করতে হয় এবং মোট বিক্রয়ের পরিমাণ প্রদর্শন করতে হয়। বিভিন্ন পেমেন্ট পদ্ধতি অনুযায়ী বিক্রয়ের সংখ্যা গণনা করতে হয় এবং কিভাবে একটি শীট কাস্টমাইজ করতে হয়। এই ছোটখাটো বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি আশা করি আপনার উপকারে আসবে, তাই চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। একদমই টানাটানির চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা যেটি করব সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে উক্ত শিটটা আছে, সাপোজ এইটা কোনো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা ধরে নিব এই শিটটি। যদিও এই শিটটি আমাদের নিজেদের মতো করে তৈরি করে নেওয়া, তো এটা হচ্ছে শেখার পারপাসে আমি অবশ্যই ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দিব এই শিটটির লিংক। এখানেও আমি একটি হোমওয়ার্কও অ্যাড করে দিব, সেটা চাইলে আপনার ট্রাই করে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, বেশি কথা না বাড়াই, কথা হচ্ছে এখানে দেখুন কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে? প্রথমে বলা আছে ক্যালকুলেট দ্য টোটাল প্রাইস বেসড অন দ্য কোয়ান্টিটি পার পারসন অ্যান্ড অলসো শো দ্য টোটাল সাম অফ সেলস। ঠিক আছে, এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে দ্য সেল কাউন্ট ক্যাটাগরাইজড বাই পেমেন্ট মেথড, এবং তৃতীয় যে কথাটি আছে সেটা হচ্ছে কাস্টমাইজ দ্য শিট। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা চলে যাব সরাসরি আমাদের ক্লায়েন্টের দেওয়া শিটটি কেমন হতে পারে সেটা দেখতে। তো সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের দেওয়া একটি শিট, যেখানে মাত্র 10 জনের একটি ডাটা আছে। দেখতেই পাচ্ছি এখানে মাত্র 10টা ডাটা আছে। ঠিক আছে, 10টা ডাটার মধ্যে কি কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি সিরিয়াল আছে, একটু বড় করে দেই দেখার সুবিধার্থে। এখানে দেখতেই পাচ্ছি প্রথমে সিরিয়াল আছে, দেন নাম আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, প্রোডাক্ট কি প্রোডাক্টের উপরে তারা সেল করেছে, কোনটা কোন প্রোডাক্ট সেটা দেওয়া আছে, কোয়ান্টিটি যে কোন প্রোডাক্টটি এই কনজিউমার কত পিস নিয়েছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এতটুকু ডিটেলস দেওয়া আছে। এবং তার পাশে আরও একটি ঘর দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে 6th ক্যারেক্টার রিমার্কস, অর্থাৎ এম ফর মোবাইল ব্যাংকিং, সি ফর ক্যাশ ট্রানজ্যাকশন, বি ফর ব্যাংক কার্ড, ইটিসি এরকম দেওয়া আছে। আচ্ছা, এই পাশে দেওয়া আছে দেখতে পাচ্ছি যে আওয়ার প্রোডাক্ট, তাদের 4টা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি, এবং কোন প্রোডাক্টের কত দাম সেটা এই পাশেই দেওয়া আছে, কিন্তু এখানে প্রাইস দেওয়া আছে। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি প্রাইস। তো এটা সাপোজ প্রাইস দেওয়া আছে। এখন যেটা করতে হবে, প্রথমত তিনি আমাদের যে রিকোয়ারমেন্ট দিয়েছেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে এখানে ক্যালকুলেট দ্য টোটাল প্রাইস বেসড অন দ্য কোয়ান্টিটি, অর্থাৎ এখানে যে কোয়ান্টিটি দেওয়া আছে 5টা, এবং তিনি এখানে নিয়েছেন হচ্ছে রকেট সায়েন্স, যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম রকেট সায়েন্স, 5টা নিয়েছে। তো এখানে রকেট সায়েন্সের প্রাইস কত? 1 2 4 5 6 7। আমি যদি এখানে লিখি 1 2 4 5 6 7, হ্যাঁ, এভাবে লিখে দিলাম। আমি প্রাইসটা লিখে দিচ্ছি। এখানে লিখে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে টোটাল এটার প্রাইস কত আসছে, যে 5টা, একটার দাম যদি এত টাকা হয় 5টার দাম কত হবে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে পাশের ঘরে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটার জন্য আমাদেরকে প্রাইসগুলো নির্ধারণ করে দিতে হবে। তো এখন এটা করার জন্য আমরা কি যেখানে রকেট সায়েন্স আছে সেখানে রকেট সায়েন্সের ঘরে এইভাবে আহ, এটাকে, এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা কপি করে নিয়ে সেইভাবে বসাবো? না, এইভাবে বসাবো না, এটা অনেক লেন্দি প্রসেস। কারণ এখানে আমি মাত্র 10টা ডাটা দেখছি, 10 জনের ডাটা দেখছি, হতে পারে একটা শিটে কয়েক হাজার ডাটা থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরে এইভাবে বসানো কিন্তু খুবই কষ্টসাধ্য হবে। আবার এমন হতে পারে আপনারা যারা একটু কাজ জানেন তারা কি করবেন, এই ঘরটাকে ফিল্টার করে নেবেন, কন্ট্রোল শিফট এল এর মাধ্যমে ফিল্টার করে নেবেন। ফিল্টার করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, প্রোডাক্টের নামটি দেখবেন যে কোন প্রোডাক্ট, রকেট সায়েন্স। ওকে, রকেট সায়েন্সে ক্লিক করে ওকে করবেন। দেন যতগুলা ঘরে রকেট সায়েন্স আছে সেই ঘরগুলোতে আপনি এই ডিজিটগুলা বসিয়ে দিবেন, বা সেটা যে প্রাইস সেটি বসিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে করতে চাচ্ছেন এটাও করতে পারেন, কিন্তু এটাও আমি মনে করি একটা লম্বা প্রসেস। আমরা চাইলে একদমই শর্টকাট, জাস্ট ছোট্ট একটা ফর্মুলা ইউজ করে কিন্তু এই কাজটাও করতে পারবো। তো সেটিও আমরা দেখবো একটু পরে। আমি ফিল্টারটা ছেড়ে দেই। এখন যেটা করব, তো প্রথমত বলেছে হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী যে প্রাইসটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে জাস্ট আমরা শিটে চলে আসব। আসার পরে আমি এই ঘরটাকে একটু, এখানে 2 3টা ঘর আমি এক্সট্রা নিয়ে নিব, ইনসার্ট করব।
ইনসার্ট করার জন্য উপরে ইনসার্ট বাটনে ক্লিক করলেই আপনি যেখানে ইনসার্ট করতে চাচ্ছেন, আমি আইতে মাউস ক্লিক করেছি আই কলামে, এবং ইনসার্ট করলে কিন্তু তার পূর্বে আমার কলামগুলো ইনসার্ট হবে। ঠিক আছে, তো এখানে আমি যেটা করব এখন, এই ঘর দিব প্রাইস, সরি পিআরআইসি প্রাইস, এবং এখানে দিব টোটাল প্রাইস, টোটাল প্রাইস অর্থাৎ এখানে যে কোয়ান্টিটিটা আছে কোয়ান্টিটি এবং এখানে মূল্যটার সাথে গুণ হয়ে যেটা থাকবে সেই প্রাইসটা এই ঘরে বসবে। এখন এটা কিভাবে করবেন, এটা করা খুবই ইজি। তো সেটার আগে আমাদেরকে যেটা করতে হবে, প্রাইসটা আমাদেরকে এখানে বসাতে হবে। প্রাইসটা কিভাবে বসাবো, প্রাইসটা বসানোর জন্য চাইলে আপনারা ম্যানুয়ালি ওইভাবে বসাতে পারেন, আবার চাইলে আমি এখন একটি ফর্মুলা ইউজ করব, এটি দিয়েও করতে পারেন। ফর্মুলাটা একটু অ্যাডভান্স, তবে আপনাদের শিখে রাখলে কিন্তু লাভ আছে। এটার জন্য যেটা করবেন, আপনি এখানে ভি লুকআপ করবেন। ভি লুকআপ অর্থ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। আমি ভি লুকআপ নিয়ে অন্য একটি ভিডিও বিস্তারিত আলোচনা করব, যে ভি লুকআপ, এইচ লুকআপ, লুকআপটা কি আসলে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি। ঠিক আছে, জাস্ট এখানে দেখে রাখুন যে কিভাবে আসলে কি ভি লুকআপটা দিয়ে কিভাবে করছি। এখানে ভি লুকআপ লুকআপ করব আমরা রকেট সায়েন্সকে। এই রকেট সায়েন্স জাস্ট প্রথমটাতে আমরা এখানে উল্লেখ করে দিব কোন ঘরটা। তো সাপোজ রকেট সায়েন্স, এবং চলে আসবো, দেখুন আমাদের যে প্রোডাক্টের বিষয়টা দেওয়া ছিল এখানে, আওয়ার প্রোডাক্ট, আমি এই ঘর দুইটার সাথে লুকআপ করব। ঠিক আছে, ভার্টিক্যালি লুকআপ করব। সো আমি এই দুইটা ঘরকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে একটি কমা দিব। আমি চাচ্ছি যে ওখানে রকেট সায়েন্স, ক্যালকুলেটর, ই বুকসের সাথে যেখানে যে নামটা মিলবে সেই নামের উপর ডিপেন্ড করে এই ঘরে প্রাইসটা বসবে। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে এখন একটি কল ইন্ডেক্স নাম্বার দিতে হবে। তো ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে ভিলুকআপের যে ভিডিওটি থাকবে সেখানে আপনারা দেখতেই পারবেন ইন্ডেক্স নাম্বারটি আমি কীভাবে নিচ্ছি। ইন্ডেক্স নাম্বারটি মূলত এইখানে প্রথম ঘরটি হচ্ছে এন, তারপরে ঘরটি হচ্ছে ও। যদি এই প্রাইসটা পির ঘরে থাকতো তাহলে ইন্ডেক্স নাম্বার হতো 3, প্রথমটা 1, তারপরটা 2, অর্থাৎ এন হচ্ছে 1, তারপরটা 2, ও হচ্ছে 2, দেন পি হচ্ছে 3 হতো এইভাবে। তো সেই ক্ষেত্রে এখন ও হচ্ছে 2, সো 2 দিয়ে দিব, এবং এক্স্যাক্ট ম্যাচ দিয়ে দিব, ফলস এক্স্যাক্ট ম্যাচ দিয়ে দিব রেঞ্জ লুকআপ। এটা আপনারা যখন বিস্তারিত ভিডিও দেখবেন লুকআপ নিয়ে সবগুলোই বুঝতে পারবেন আশা করি। তো এন্টার দিয়ে দিচ্ছি, দেখুন যে প্রাইসটি ছিল প্রাইসটি কিন্তু সুন্দর মতো বসে গিয়েছে রকেট সায়েন্সের ঘরে। রকেট সায়েন্স এর যে প্রাইসটি সেটি কিন্তু বসে গিয়েছে 1 2 4 5 6 7। তো ঠিক এইভাবে আমি যদি এইখানে ডাবল ক্লিক করি, যে আমরা জানি যে একটি ফর্মুলা ইউজ করার পর ডাবল ক্লিক করলে তার সেই অনুযায়ী প্রত্যেকটা ঘরে অটোমেটিক ফর্মুলাগুলো বসে যায়। তো সেটাই কিন্তু বসে গিয়েছে। এখন কি করব, পরবর্তীতে টোটাল প্রাইস, এখানে জাস্ট তেমন কিচ্ছু না, ইকুয়াল কোয়ান্টিটি ইন্টু 1 2 4 5 6 7 এটা দিয়ে দিব। দিয়ে দিলেই কিন্তু আমাদের এই ঘরটাতেও কাউন্ট হয়ে গেল, টোটালটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়েছে। এখন কি করব, চাইলে এইভাবেও টানতে পারি, আবার চাইলে এখানে ডাবল ক্লিক করলেও একই সেম। দেখেন গুণ হয়ে প্রত্যেকটা ঘরেই কিন্তু বসে গিয়েছে। এই হচ্ছে একটি বিষয়। তো মোটামুটি কিন্তু আমরা বের করে ফেলতে পেরেছি যে কোনটার প্রাইস কত, টোটাল প্রাইস কত হয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন আমি এখানে কি করব, আরও একটু যদি আমি শিটে যাই, রিকোয়ারমেন্টে যাই, তো ওখানে দেখতে পাচ্ছি অলসো শো দ্য টোটাল সাম অফ সেল। তো কি করতে বলেছে, টোটাল যে সেলটা আছে সেটা আমাদেরকে দেখাতে হবে। টোটালটা কিভাবে দেখাবো, জাস্ট এই ঘরে আসেন, ইকুয়াল সাম, সাম দিবেন আপনি হচ্ছে এই পর্যন্ত, এভাবে করতে পারেন। এরও শর্টকাট আছে, সেটিও আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আচ্ছা, তো এখানে লিখে দেবো গ্র্যান্ড টোটাল সাপোজ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, এরপরে কি বলেছে, দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি ছিল, ডিসপ্লে দ্য সেল কাউন্ট ক্যাটাগরিজ বাই পেমেন্ট মেথড। আচ্ছা, পেমেন্ট মেথড কি কি ছিল, পেমেন্ট মেথড হচ্ছে মোবাইল ব্যাংকিং, ক্যাশ ট্রানজ্যাকশন এবং ব্যাংক কার্ড। এবং এখানে বলে দিয়েছে 6th ক্যারেক্টার, অর্থাৎ এই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এর যে 6th ক্যারেক্টারটা আছে, দেখেন TXD 0 to M, M হচ্ছে এর 6th ক্যারেক্টার, M মানে হচ্ছে মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে এখন বের করতে হবে যে কোনটা মোবাইল ব্যাংকিং, কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন, কোনটা ব্যাংক কার্ড, এইভাবে এখন আমাদেরকে আলাদা আলাদা ডিফাইন করতে হবে। ওকে, তাহলে আমি এখানে কি করব, পেমেন্ট
মেথড, পেমেন্ট মেথড লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে জাস্ট চলে আসব। আসার পরে আমি কি করব, এর আগের ভিডিও দেখিয়েছি যে ট্রানজ্যাকশনের থেকে যদি মাঝখানের আমরা কোনো ডাটা নিতে চাই বা কোনো ক্যারেক্টার নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, ইকুয়াল মিড। মিড মিড অর্থ মিডিল, মিডিল থেকে আমি ডাটা যদি কালেক্ট করতে চাই তাহলে মিড, এই ফর্মুলাটি ইউজ করতে হবে। ঠিক আছে, মিড কত কোন কোন ঘর থেকে নিতে যাচ্ছি, C2 এর ঘর থেকে C2 সিলেক্ট করে দিয়েছি এবং কত নাম্বার মধ্যের কত নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি সেটা বলতে হবে। 6 থেকে শুরু করতে চাচ্ছি, 6 থেকে শুরু করতে চাচ্ছি, অর্থাৎ 6 থেকে চাইলে পরবর্তী যতগুলো অক্ষর আছে ততগুলো আমি নিতে পারবো। ঠিক আছে, তো আমার তো শুধুমাত্রই একটা অক্ষর লাগবে, সো আমি এখানে একটাই দিব, নাম্বার অফ ক্যারেক্টার একটা, ওকে দিব। দেখবো যে চলে আসছে এম। ওকে, এই যে চলে আসছে। তো কোনটা এম, কোনটা বি, কোনটা সি, এটা কিন্তু আমরা এখন পেয়ে গিয়েছি। আমি চাইলে এখন এই এম অনুযায়ী মোবাইল ব্যাংকিং, এম এর যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে মোবাইল ব্যাংকিং বসিয়ে দিতে পারি, তাই না? তো আমি যদি সেটা না করি, আমি যদি করতে চাই ইকুয়াল, আমি যদি আবারও লুক আপ করি এইভাবে, যখন অনেক ডাটা থাকবে আমি চাচ্ছি ওই ঘরগুলোতে আমি মোবাইল ব্যাংকিং, ক্যাশ ট্রানজাকশন এই লেখাগুলোই বসিয়ে দিব। যেহেতু ক্লায়েন্টকে এটা দিতে হবে তো প্রপার ওয়েতে আমাকে দিতে হবে। ঠিক আছে, তো লুক আপ করবো আমরা কার সাথে, এই দুইটা ঘরের সাথে। দেন আমি এখানে দিব হচ্ছে কোন ঘরটা আমি নিতে চাচ্ছি, লুক আপ করার পরে রিমার্কসের ঘরটা, সো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি এবং ফলস। দেখছেন করছি কি, যেটা করছি সেটা হচ্ছে আমরা কিন্তু লুক আপটাই এখানে লিখি নাই, ভি লুক আপ। ওকে, দেন যদি আমি এন্টার দিয়ে দেই মোবাইল ব্যাংকিং চলে আসছে। ঠিক আছে, এই যে এখন একটা সমস্যা হচ্ছে এই ঘরগুলাতে কিন্তু ফর্মুলা বসে আছে। আমি চাচ্ছি যে ফর্মুলাটা আমি রাখবো না, কারণ আমি এখন চাচ্ছি এই পেমেন্ট মেথড লেখাটা আমি এই ঘরে দিয়ে দিব এবং এই ঘরটা আমি ডিলিট করে দিব। যদি আমি এই ঘরটা ডিলিট করে দেই কি হবে, দেখেন রেফ এখানে ইরোড শো করতেছে, অর্থাৎ এখানে ইরোড শো করার কারণ হচ্ছে যে মূলত এই ঘরের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ঘরের এই ডাটাগুলো আসছে। ভিলুকআপ করেছিলাম এই ঘরের এইচ কলামের উপর ডিপেন্ড করেই কিন্তু আই কলামের ডাটাগুলো এখানে শো করতেছে। তো আমি যদি এই ঘরের ডাটা ডিলিট করে দেই তাহলে ওই ঘরটা দেখাবে না, এটাই স্বাভাবিক। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ঘরের সব ডাটাগুলোকে কপি করব। কপি করার পরে এখানে চলে আসব এবং এই যে ভ্যালুস পেস্ট করার জন্য ভ্যালুস, অনলি ভ্যালুস, অর্থাৎ কোনো ফর্মুলা থাকবে না, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন এখন আর কিন্তু ফর্মুলা বারে ফর্মুলা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন যদি এটা আমি ডিলিট করেও দেই কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই একটা মোটামুটি গেল। এখন কি করতে হবে, আমরা কিন্তু কোনটা কোন ব্যাংকের মেথডে পেমেন্ট হয়েছে সেটা, বা কোনটা কোন পেমেন্ট মেথডে পেমেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি। তবে এখনো কমপ্লিটলি আমরা পুরোটা বের করতে পারি নাই, আমরা আরও একটু কাজ করব, সেটাও একটু পরে দেখব। এখন যেটা করব সেটা হচ্ছে এই তৃতীয় নাম্বারে কি বলেছে, কাস্টমাইজ দ্য শিট, এই শিটটাকে কাস্টমাইজ করে দিতে বলেছে। কাস্টমাইজ বলতে এখানে আমি যদি ধরে নেই যে দেখতে তো শিটটা তেমন একটা প্রফেশনাল লাগছে না, তো যদি আমরা একটু প্রফেশনাল লুক দিতে পারি এই শিটটাকে, ঠিক আছে, একটু প্রফেশনালি সাপোজ আমি তার আগে যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে আমি যেহেতু এই ডাটাগুলা রেখেছি, এই যে এই ডাটাগুলা রেখেছিলাম, আমি চাইলে এই ডাটাগুলা কিন্তু এখন যদি ডিলিট করে দেই তাহলে সব কিছু জিরো হয়ে যাচ্ছে, কারণ আমি কিন্তু এখান থেকে লুক আপ করে ডাটাগুলা নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরোটাকে কপি করে Ctrl+C তে কপি করে ভ্যালু পেস্ট করে দিব। ভ্যালু পেস্ট করে দিলে হলো কি, এখন যদি আমি এই এখান থেকে পুরো ডাটাগুলো, এই যে এক্সট্রা যেই ডাটাগুলো আছে এগুলো যেন প্রয়োজন না হয়, যেহেতু আমি বললাম যে প্রফেশনাল আমি তাকে শিটটা হ্যান্ড ওভার করতে চাচ্ছি, তো এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন যেটা করব, এই শিটটাকে একটা টেবিল ফরম্যাট দিয়ে দিব। সাপোজ আমি এই টেবিল ফরম্যাটে দিব, আমি এখানে অবশ্যই টিক দিব মাই টেবিল হ্যাজ এ হেডার্স, কারণ এই হেডার্স না দিলে আরেকটা হেডার্স তৈরি হবে, এটাও আপনার পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। যেহেতু আমাদের একটা হেডার্স আছে, হেডার্স বলতে এই যে সিরিয়াল নেম, ট্রানজাকশন আইডি, প্রোডাক্ট কোয়ান্টিটি, এগুলোকে বোঝাচ্ছে। এটা যেহেতু আছেই, সো আমি মাই টেবিল হ্যাজ হেডার্স এটা দিয়েই ওকে করে দিব। দিলে দেখেন খুব সুন্দরভাবে একটি শিট কিন্তু ডিজাইন হয়ে গেল। ঠিক আছে,
এখন দেখুন নেমের ঘরটা সম্পূর্ণ নেই। সো আমি যেটা করব, এই সবগুলা ঘরকে সিলেক্ট করে এই কর্নারে এসে ডাবল ক্লিক করব, প্রত্যেকটা ঘর যতটুকু সাইজ প্রয়োজন ততটুকু সাইজে কিন্তু চলে আসছে। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, পেমেন্ট ওয়াইজ, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে টোটাল কত টাকা আমি পেমেন্ট পেয়েছে সেটা দেখবে কি করে, এবং ক্যাশ ট্রানজ্যাকশনে কত পেয়েছে সেটা কিভাবে দেখবে, এটাই এখন আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এই ঘরে এসে ঠিক এই কাজটা করি, গ্র্যান্ড টোটালের ঘরে আমরা কি করেছিলাম, এই টোটালটার একটি সাম বের করেছিলাম। কিন্তু আমি যদি এটা না করে এইভাবে করি, সাব টোটাল ইউজ করি, সাব টোটাল ইউজ করার পরে দেখেন, আমি যদি সাব টোটালের মধ্যে সাম ইউজ করি, অর্থাৎ এইখানে একটি ফাংশন নাম্বার ইউজ করতে হবে। যখন আপনারা এক্সেলে এই সাব টোটালটা লিখবেন তখন অনেকগুলো ফাংশনের সিরিয়াল দেখাবে, তো সেখানে এই ফাংশনের নামটা লিখতে হবে না, জাস্ট ফাংশনের নাম্বারটি আপনি সিলেক্ট করবেন, করার পরে একটি কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত সাম করতে চাচ্ছেন সেটা করে দিবেন, সাব টোটাল। ঠিক আছে, এই যে সেই একই হিসাবটাই কিন্তু এসেছে, কিন্তু এখানে তফাৎটা কি জানেন? যখন আমি এখান থেকে ফিল্টার করব শুধুমাত্র ব্যাংক কার্ড, ঠিক আছে, তখন সরি, এভাবে করলে তো হবে না, একটু ভুল হয়েছে, কারণ যদি আমি ওই ঘরে ফিল্টার করি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি আবারও একটু অল সিলেক্ট করে নিব। যেহেতু এটা আমার টেবিলের মধ্যেই, সো আমি এটা টেবিলের মধ্যে রাখবো না, কন্ট্রোল সি, এটাকে আমি টেবিলের বাইরে রাখছি, এই সাব টোটালটাকে। ঠিক আছে, এবং এখানে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এখনো টেবিলের মধ্যেই আসছে মেবি, বাট আমি টেবিলের মধ্যে চাচ্ছি না, সো টেবিলের বাইরে রেখে দিচ্ছি। ওকে, এখন আমি যদি মোবাইল ব্যাংকিংকে সিলেক্ট করি, তাহলে দেখুন গ্র্যান্ড টোটাল এটাকে টেবিলের বাইরে রাখতেছে, যখন ফিল্টার করছি তখন তো টেবিলটাই ফিল্টার হচ্ছে। ঠিক আছে, এই টেবিলের মধ্যে ফিল্টার হচ্ছে, তো টেবিলের মধ্যে যখন ফিল্টার হচ্ছে এই গ্র্যান্ড টোটালটাও এই ঘরের মধ্যেই পড়ে যাচ্ছে, যেহেতু এখানে এই ঘরে কোনো মোবাইল ব্যাংকিং বা কোনো পেমেন্ট মেথড দেওয়া নেই, ওই ঘরটাই ফিল্টার হচ্ছিল, আমি টেবিলের বাইরে রাখছি, এই জন্য এখন আর এটা কিন্তু ফিল্টার হয়নি। আপনারা এর নিচেই দেখতে পাচ্ছেন যে এই যে যে তিনটা ঘর আসছে বা তিনটা পেমেন্ট আসছে, তিনটা পেমেন্টে টোটাল কত টাকা আসছে এই দেখেন তো কর্নারে, যেই অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট কিন্তু সেম, অর্থাৎ ফিল্টার করলেই কিন্তু আমি যদি ক্যাশ ট্রানজ্যাকশনটা আমি ফিল্টার করি তাহলে এখানে শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশন যতগুলো হয়েছে সেইটারই গ্র্যান্ড টোটাল এখানে আসবে। এটার জন্য আপনাকে ইউজ করতে হবে সাব টোটাল, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, সাব টোটাল ইউজ করে আপনারা এটা করতে পারবেন। ফর্মুলা ইউজ করার জন্য অবশ্যই শুরুতে একটি ইকুয়াল দিবেন, ইকুয়াল দিলে এইটাও কিন্তু ফর্মুলায় রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, এইবার কি করতে হবে, চাইলে আমরা আরো একটু অ্যাডভান্স কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা এটার ফিল্টারটা আগে উঠাই দিব। আমরা চাইলে আরো একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সাপোজ সিলেক্ট করার পর আমরা যদি পিভট করি এটাকে, ঠিক আছে, পিভট করি, পিভটটা কি, পিভটটা নিয়েও আমি এক্সট্রা একটি ভিডিও করব, সেখানে আপনারা পিভট সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, তো পিভট করছি, দেখেন পিভট করার সময় আমি এখানে, যেহেতু এই ভিডিওটা একটু অ্যাডভান্স, তো আমি এই ছোটখাটো বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করছি না, হয়তো সামনে এক পুরা খোলাসা করে সব কয়টা বিষয় একদম ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো এখানে কি করব, আমাদের যেহেতু পেমেন্ট ওয়াইজ, পেমেন্ট মেথড ওয়াইজ আমাদেরকে ডাটাগুলো বের করতে হবে, তো আমি পেমেন্ট মেথড ওয়াইজ এখানে বের করে নিচ্ছি, ফিল্টার করে নিচ্ছি আর কি, পেমেন্ট মেথডটাকে আমি ফিল্টারে রাখছি। আচ্ছা, কি হিসাব করতে হবে, টোটাল প্রাইসটা আমাদেরকে হিসাব করতে হবে, তো ভ্যালুসের ঘরে আমি টোটাল প্রাইসটা রাখছি, এবং কি নিব, আমরা নিব হচ্ছে প্রোডাক্ট নেম, নিই রোসে আমরা নেম রাখি, সাথে আমরা ট্রানজ্যাকশন আইডিটাও রাখতে পারি। ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি আপাতত দরকার নেই, আপাতত আমরা যেহেতু বিগিনার লেভেলদের আমি এই কাজটি করাচ্ছি, সো আমি এখানে চাচ্ছি না যে একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাক, এটা আমি নিজে থেকে চাচ্ছি না। হ্যাঁ, তো এটা আমি করে ফেললাম। দেখেন এখন আমি চাচ্ছি কি, যে এখানে যতগুলা ডাটা আছে
হ্যাঁ, প্রত্যেকটা ডাটার জন্য অর্থাৎ প্রত্যেকটা মেথডের জন্য, পেমেন্ট মেথডের জন্য একটা করে শিট তৈরি হোক এবং সেই শিটে শুধুমাত্র ওই পেমেন্ট ওয়াইজ ডাটাগুলো থাকুক। ঠিক আছে, সেটা কিভাবে করব? আমি এখান থেকে চলে যাব পিভট অ্যানালাইজ। পিভট অ্যানালাইসে যাওয়ার পরে এখানে দেখেন অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অপশনসে ক্লিক করলাম, সরি অপশনসে না, আমি এখান থেকে ডিজাইনে চলে যাই। সরি, ডিজাইনে যাচ্ছি কেন, অপশনসেই থাকবো, শো রিপোর্ট ফিল্টার পেজ। এই যে শো রিপোর্ট ফিল্টার পেজে ক্লিক করব। করলে কি হবে, এখন আমি যদি ওকে করে দেই, দেখেন 3টা শিট কিন্তু আলাদা আলাদা তৈরি হয়ে গেছে। ব্যাংক কার্ড, ক্যাশ ট্রানজ্যাকশন, মোবাইল ব্যাংকিং, এই 3টা আলাদা আলাদা শিট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো ব্যাংক কার্ডে যেই লেনদেনগুলো হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি, ক্যাশ ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, যেখানে মোবাইল ব্যাংকিং হয়েছে সেগুলো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর যেটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক একটা আসছে, তো ব্ল্যাঙ্কটাও আমরা ডিলিট করা শিখে যাব পরবর্তীতে। এই ব্ল্যাঙ্কটা আসবে না, এই ব্ল্যাঙ্কটা বন্ধ করা যায়। ঠিক আছে, এটাও দেখবো আমরা পরবর্তীতে যখন পিভট টেবিল নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করব বা ভিডিও দেখব। তো যাই হোক, এই হচ্ছে টোটাল একটি শিট তৈরি করা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যা যা চেয়েছিল আমরা কিন্তু তাই তাকে করে দিয়েছি, কাস্টমাইজ করে দিয়েছি, আমরা আলাদা করে দিয়েছি এবং কাস্টমাইজ শিটও দিয়েছি। পেমেন্ট মেথড অনুযায়ী আমরা সেল কাউন্ট করেছি, প্রোডাক্ট বেস আমরা সেল কাউন্ট করেছি কোয়ান্টিটি অনুযায়ী। তো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন বা কোথাও কোনো সমস্যা ফেস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আশা করছি আপনাদেরকে হেল্প করতে পারবো। অবশ্যই কমেন্ট করার সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি উল্লেখ করে দিবেন। আমি চাইলে সরাসরি যাতে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি, অথবা আপনি চাইলে আমাকেও হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিওটি, আমি আর লম্বা করতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে ফেলুন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এটা তো আর বলতে হবে না আমাকে। আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যাতে এই পরবর্তী ভিডিওগুলো আরও দ্রুত পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।